নমস্কার। দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র শ্রী দিলীপ কুমার রায় এবং সুভাষচন্দ্র বোস তারা সহপাঠী ছিলেন। প্রেসিডেন্সি কলেজে একসঙ্গে পড়তেন। দিলীপ কুমার রায় সুভাষচন্দ্র বোস সম্পর্কে একটি ইংরেজি বই লিখেছিলেন, যার শিরোনাম ছিল দ্য সুভাষ আই নিউ। 1946 সালে এই ইংরেজি বইটি প্রকাশিত হয়। শ্রী গৌরীশঙ্কর ভট্টাচার্য এই ইংরেজি বইটির একটি বাংলা রূপান্তর করেন। তার নাম দেওয়া হয় আমার বন্ধু সুভাষ। সেই বইটি থেকে আজ তাপসের কথায় কয়েকটি পাতা আমি পড়ে শোনাচ্ছি। 1913 সাল। আমি প্রবেশিকার ছাত্র, মেট্রোপলিটন স্কুলে পড়ি। সামনেই পরীক্ষা। দিনরাত তার তোড়জোড় প্রস্তুতি চলছে। কেবল রেখা পড়ার কথা ছাড়া আর কোনো আলোচনাই কেউ করে না। পড়া মুখস্থ করতে সবাই ব্যস্ত। এবারে দেখা যাবে কার দৌড় কত। বাহাদুরির নেশা নেই কার, বিশেষ করে পরীক্ষায় নিজের কৃতিত্ব প্রচারিত হোক, একটা অক্ষয় কীর্তির মতো কাজ রেখে যেতে পারি, এটা কার না সাধ যায়। তবে আমার নিজের সম্বন্ধে খুব ভরসা ছিল না। সত্যি বলতে কি তেমন উৎসাহও ছিল না অসাধারণত্ব প্রমাণের জন্য। এর চেয়ে ঢের বেশি আকর্ষণ আমার গানে। সারাদিন স্কুলের পড়াশুনোর ঝড়ের পরে সন্ধ্যায় যখন কানে আসতো সুরের মধুঝঙ্কার, তখন সেই স্বপ্নাশ্রয়ী কিশোর মনের আনাচে কানাচে নবচেতনার সাড়া জেগে উঠত। আমাদের ক্লাসে ক্ষিতীশ চট্টোপাধ্যায় ছিল সবচেয়ে ভালো ছাত্র। তার সম্বন্ধে আমার বয়সোচিত শ্রদ্ধাও ছিল, কারণ অনেক চেষ্টা করেও কোনোদিনই তাকে ডিঙিয়ে প্রথম স্থানটা দখল করতে পারিনি আমি। বরাবরই তার পিছু পিছু দ্বিতীয় স্থানটিতে আমায় আটকে থাকতে হয়। অতএব ক্ষিতীশ বুদ্ধিমান এবং অসাধারণ। এহেন ক্ষিতীশকে যদি কেউ অবজ্ঞা করে তাহলে আমার রাগ হতেই পারে। সেদিন হঠাৎ নিবারণ আচমকা একটা কথা বলে বসল, আরে রেখে দে তোদের ক্ষিতীশকে। আমাদের কটকে র্যাভেন্স স্কুলে সুভাষ বলে একটি ছেলে পড়ে, তার কোড়ে আঙুলের নখের কাছেও সতীশকে ঘেঁষতে হয় না। জানকীনাথ বোসের ছেলে সুভাষ হীরের টুকরো ছেলে। এই বলে দিলাম, ক্ষিতীশ তার কাছে স্রেফ নট কিচ্ছু, নাথিং। নিবারণ আমাদের সঙ্গেই পড়ে, তবে তার বাড়ি কটকে। তার এ কথায় আমরা কেউই খুশি হইনি, বরং চটেই গেলাম। আমাদের ফার্স্ট বয় আর কারো কাছে মানবে হার, আর ক্ষিতীশের মতো ছেলে। আমি তার কথা হেসে উড়িয়ে দিই, আরে তাই নাকি। কিন্তু নিবারণ অত সহজে ডম্বার পাত্র নয়। সে আমার বিদ্রূপের জবাবে হো হো করে হেসে উঠল, বললে, আচ্ছা এই বলে দিলাম, লিখে রাখ। কথাটা শুনে সুভাষ সম্বন্ধে একটু কৌতূহল হয়েছিল, কিন্তু মনে মনে কষ্ট পেয়েছিলাম। স্কুলের ছাত্রদের স্বভাবসিদ্ধ নিয়মেই আমার বিশ্বাস ছিল যে আমাদের স্কুলের ক্ষিতীশই বিশ্ববিদ্যালয়েও প্রথম স্থান অধিকার করবে। সেই আশাতে যে সংশয়ের ধোঁকা ধরিয়ে দিলে নিবারণ। কোথাকার উড়িয়া দেশ থেকে কে একটা ছেলে এসে ক্ষিতীশকে দেবে হটিয়ে, কথাটা ভাবতেও কান্না। আমাদের সেই স্মৃতিধর ক্ষিতীশ, যে 90টা প্রবন্ধ তার বাবাকে দিয়ে ঘষে মেজে লিখিয়ে নিয়ে কণ্ঠস্থ করে রেখে দিয়েছে, যে দিনরাত বই নিয়েই থাকে, যার বুদ্ধি এবং মেধার তুলনা নেই, সেই ক্ষিতীশকে বলবে দুয়ো? যে ক্ষিতীশ ইংরেজিতে 90 নম্বর পায়, যেখানে আমি কেঁদে কোকিয়ে মাত্র 70। ওদের সঙ্গে পাল্লা দিতে পারিনি। অনেক পিছনে 22 না 23 জনের পরে আমার নামটা ছাপা হয়েছিল, আর ক্ষিতীশ হয়েছিল সপ্তম। কিন্তু একই কাণ্ড, সুভাষ যে দেখছি একেবারে দ্বিতীয় স্থানে চন্দ্রভাল। সেবারে প্রথম হলো মিত্র ইনস্টিটিউশনের প্রমথ সরকার। আমার মাথার চুলগুলো যেন সোজা দাঁড়িয়ে উঠল। তাজ্জব ব্যাপার, সুভাষ সত্যিই ক্ষিতীশকে বলল, তুই কে রে? অবশ্য প্রমথ সরকারের কথা আমার মনেই রইল না। আমার লক্ষ্য হয়ে রইল ওই সুভাষ। নিবারণ বললে, কে এবার? বলে সে কি খিলখিলিয়ে হাসি, আর সঙ্গে সঙ্গে আমাকে পরাভূত দেখার সে কি গর্ব। কিন্তু কেন যে আমি ঠাউরে পাইনি অদ্যাবধি। কারণ নিবারণ ও সুভাষ দুটি আলাদা মানুষ বলেই আমার ধারণা। কাজেই একজনের সোপার্জিত গৌরব অপরের অধিকারে এলো কোন আইনে, ভেবে পাওয়া ভার। কিন্তু সে যাই হোক,
এই ঘা খেতে না খেতে কটকের হীরার টুকরো হয়ে উঠল আমার কাছে অবিস্মরণীয়। আমার হিরো বদলে গেল রাতারাতি। বালক মনের রীতি এই, সে অতি সহজেই নূতনকে বরণ করে নেয়, জেনেও যে তাতে পুরাতনে হবে অঙ্গহানি। রাতারাতি সুভাষের ভক্ত হয়ে উঠলাম আমি। এমনিভাবেই আমি সুভাষের দিকে প্রথম আকৃষ্ট হই। সঙ্গে সঙ্গে সুভাষের সম্বন্ধে নানা কথা জানবার চেষ্টা করি। তখন আমার গতিবিধিতে শার্লক হোমসের প্রভাব, তাই অতি সন্তর্পণে সুভাষ সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে লেগে গেলাম। তার সম্বন্ধে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব খবরই আমার কাছে মূল্যবান। ফলে আজকাল নিবারণের কথা মন দিয়ে শুনি। সে অনেক জানে সুভাষের সম্বন্ধে। মোটামুটি নিবারণের কাছ থেকে এবং এখান ওখান থেকে যা জেনেছিলাম তাতে সুভাষ সম্বন্ধে আমার ধারণা হলো এই: 1. সুভাষ অসাধারণ বিদ্বান। 2. পবিত্র তার চরিত্র। 3. তার অকলঙ্ক জীবনে কোনো দিন কোনো রমণীর ছায়াপাত হয়নি। 4. স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত। 5. বাল্যকালেই একবার ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে গিয়েছিল। এই শেষের তথ্যটি আমার কল্পনা ও চিন্তাশক্তিকে নিশ্চল করে দিল। এত বড় বিস্ময় আমার কাছে আর কিছু নয়। দিকে দিকে সুভাষ দিকপাল। তার কাছে ওই অতি সাধারণ ক্ষিতীশ দাঁড়াতে পারে না কখনো। সুভাষ সত্যিই অসাধারণ। তাঁর অন্তরের সম্পদ ঐশ্বরিক অবদানে অনবদ্য। আমাদের সেই প্রাচীন মুনি ঋষিদের মতো তত্ত্বজিজ্ঞাসু তার মন। এর গৌরব, এর মর্যাদাই আলাদা। আমার যখন 12 বছর বয়স তখন থেকেই আমি শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হয়ে উঠি। দক্ষিণেশ্বরের সেই বিচিত্র সাধকের উপলব্ধি আমার জীবনে গভীর রেখাপাত করে। তার মতো আমারও ধারণা, জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে পাওয়া, আত্মার সর্বোত্তম সিদ্ধি সেই লীলাময়কে নিয়ে। আমার মনের কল্পনার আকাশে রঙিন ফানুস ওড়ে। আমি করি দিবা স্বপ্নের বেশাতি। আমি আর সুভাষ দুজনে হিমালয়ের গুহায় গুহায় ফিরছি গুরুর সন্ধানে। তখন আমার একবারও মনে হয়নি যে সুভাষ হয়তো আমার মতো অধ্যাত্ম মার্গকেই জীবনের চরম আশ্রয় বলে বিশ্বাস করে না। তরুণ মনের নিয়মই হচ্ছে নিজের খুশখেয়ালে উধাও চলা। সেখানে না থাকে যুক্তি, না থাকে বাস্তবের কঠোর সত্যের রূঢ়তা। আমি আমার খুশি মতো সুভাষের মূর্তি গড়ি, আমার মনোমতো আদর্শের ষোলকলা তাতে আরোপ করি। বাস্তবের মানুষটির যে কিছু অভাব ছিল এমন নয়। সে যে আপন স্বকীয়তায়, বৈশিষ্ট্যে, মাধুর্যে, অপূর্বতায় পূর্ণ বিকাশ লাভ করেনি তাও নয়। তবে কল্পনার নিখুঁত ফুলটির সঙ্গে বাস্তবের হাজার ফুল ফুটে উঠলেও কখনো এক আসন পায় না। কল্পনা সে কল্পনাই, আর বাস্তব বাস্তবই। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে আমি তাকে প্রথম চাক্ষুষ দেখলাম, কিন্তু সেদিন কথা বলতে পারিনি। হঠাৎ আমার হৃদযন্ত্রের ক্রিয়া দ্রুত হয়ে গেল। কেমন যেন থতমত খেয়ে যাই। এক্ষেত্রে আলাপের প্রশ্নই ওঠে না। তাছাড়া দেবতার বেশি কাছে ঘেঁষতে যাওয়া নিরাপদ নয়, এ আমি ওই বয়সেই বুঝতে শিখেছিলাম। সেই বয়সে হয়তো অনেক বিষয়ই আমার দৈন্য ছিল, কিন্তু কল্পনার স্বেচ্ছাচারে আমার মতো নবাব কজন? তার সম্বন্ধে আমি আরও অনেক খুচরো খবর জোগাড় করেছি। ওরা নাকি এলগিন রোডের বাড়িতে থাকবে। সেখান থেকে আমাদের থিয়েটার রোডের বাড়ি দূরে নয়। 1913 সালে আমার পিতৃদেবের মৃত্যুর পর আমি মাতামহ প্রতাপচন্দ্র মজুমদারের থিয়েটার রোডের প্রাসাদেই থাকতাম। সেখান থেকে সুভাষদের বাড়ি বড়জোর 8 মাইল। এরপর প্রায়ই যেতাম এলগিন রোডের পথ দিয়ে। যেতে যেতে আমার দৃষ্টি নিবদ্ধ থাকত একটি বিশেষ বাড়ির দোতলার ঘরের দিকে। ওই ঘরে থাকে সুভাষ। আমার মনে হতো একদিন দুজনে পথে ভিখিরি হয়ে বেরিয়ে পড়েছি, পরনে কৌপিন, আমরা সন্ন্যাসী, গান গেয়ে পথ চলি, কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত। ঠিক সেই সময় একদিন সুপ্রভাতে সুভাষ আমাদের বাড়ি এসে হাজির। এত বড় বিস্ময়, এ আনন্দের টান আমি সামলাই কি করে? মোহাম্মদ পর্বতের কাছে যায়নি, তার অন্তরায় ছিল অপরিসীম দ্বিধা ও লজ্জা। তাই পর্বত আজ নেমে এসেছে মোহাম্মদের কাছে। সুভাষ আমায় তাদের বিতর্ক সভায় যোগ দেবার জন্য বলতে এসেছিল। বলা বাহুল্য, এই বিতর্ক সভার উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা সে নিজেই। সে বললে, আমাদের মধ্যে তর্ক বিতর্কের অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ এদেশে বড় বড় বক্তা, বাকযোদ্ধার বিশেষ প্রয়োজন, মানে স্বাধীনতার জন্য মুখপাত্র। আমি হয়তো তার কথাগুলি হুবহু উদ্ধৃত করতে পারবো না, কারণ এতদিন পরেও ঠিক সেই শব্দগুলি মনে রাখা সম্ভব নয়। কাজেই আমার মনে যা আছে, সে যে ধরনের কথা বলেছিল তাই বলবো।
মোট কথা ভাষার পার্থক্য থাকলেও তার বক্তব্যের মূল ভাবার্থ বিকৃত হবে না, এটা আমি জোর করে বলতে পারি। আমি তাকে দীর্ঘদিন ধরে অন্তরঙ্গভাবে দেখেছি। তার আদর্শবাদ সম্বন্ধেও আমি অত্যন্ত ওয়াকিবহাল। তাই জানি এবং বলতে পারি যে এ ধরনের ভুল হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তর্কযুদ্ধ? আকাশ থেকে পড়লাম। খানিকটা সামলে নিয়ে বলি, কিন্তু শ্রী রামকৃষ্ণ কি বলেননি যে তর্ক দিয়ে কখনো সত্যের সন্ধান পাওয়া যায় না? তিনি কি বলেছিলেন তাতে আমাদের দরকার কি? অধীরভাবে বললে সুভাষ। আমরা চিরকাল সেই অতীতকে আঁকড়ে থাকবো না, থাকতে পারি না। আমাদের হিন্দু সভ্যতা ও সংস্কৃতির সবচেয়ে ক্ষতি করেছে ট্র্যাডিশন, সংস্কার। আমাদের গড়ে তুলতে হবে ভবিষ্যৎকে। কেন, আপনার বাবা কি বলেননি? চোখের সামনে ধরিয়া রাখিয়া অতীতের সেই মহা আদর্শ, জাগিব নূতন ভাবের রাজ্যে, রচিব প্রেমের ভারতবর্ষ। তাঁর কবিতা আপনার মনে আছে? অন্তরে গাথা আছে। সুভাষের দৃষ্টি উজ্জ্বল হয়ে ওঠে। তাঁর মতো স্বদেশী কবি দুর্লভ। আপনার ওই প্রাচীন মামুলিবাদীদের দিক থেকে কিছু ভক্তি সরিয়ে এনে আপনার পিতার গৌরবে অধিকতর গর্বিত হয়ে উঠুন। আমি রীতিমতো ধাঁধায় পড়ে গেলাম। অবশ্য সুভাষের কথাটা খুবই ভালো লাগলো এবং সত্যি কথা বলতে কি সে আমার কাছে আরও প্রিয় হয়ে উঠল। কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমার পিতৃদেবকে তুলনা করতে ভরসা হয়নি। তা তিনি মামুলি কথাই বলুন বা যাই হন, আমার পিতৃদেবকে আমি সেদিনও ভক্তি করতাম, আজও তাঁর সম্বন্ধে শ্রদ্ধা তেমনই গভীর দৃঢ়বদ্ধ রয়েছে। কিন্তু তবু বলবো, ওরা হলেন ঈশ্বরকোটি, এঁরা জীবকোটি। জীবকোটি যিনি, তাঁর মানসিক ঐশ্বর্য, দেশভক্তি, মানবিকতার চরম সম্পদ সব কিছু থাকা সত্ত্বেও বলবো, যেহেতু সত্যনিষ্ঠা পিতৃভক্তির চেয়েও বড়, যে তাই আমি কবিকে পারিনি ঈশ্বরের প্রতীক অবতারের সঙ্গে সমাসনে প্রতিষ্ঠিত করতে। কিন্তু সেদিন সুভাষের সে কথার জবাবে চুপ করেছিলাম, কারণ কিশোর মন বিশ্বাস করলেও পারে না বিশ্বাসে আস্থা রাখতে। আমায় চুপ করে থাকতে দেখে সুভাষ খুশি হয়েছিল বৈকি। তারপর সে বললে দৃপ্ত কণ্ঠে, হ্যাঁ, দেশের জন্য জীবন দিয়ে আগুন জ্বালিয়ে রাখব, কিন্তু শুধু ভাবপ্রবণতায় ইন্ধন জোটে না। তাই আমাদের অস্ত্র বর্ম সংগ্রহ করতে হবে, আধুনিক জগতের যোগ্য করে তুলতে হবে নিজেদের। তার শেষ কথায় যেন বসে পড়লাম। সেদিনের সেই পুরাণ পড়া রামকৃষ্ণ ভক্ত ভক্তিপ্রবণ গায়কের মনের আনাচে কানাচে কোথাও আধুনিকতার তিলমাত্র ঠাঁই ছিল না। সুভাষ ভুল করে এসেছে আমার কাছে, ভুল ভেবে। শেষ পর্যন্ত সে যেন আমার প্রতি করুণা করেই বলল, তা বলে আমি শ্রী রামকৃষ্ণকে অসম্মান বা অশ্রদ্ধা করছি এমন নয়, তবে হ্যাঁ, তার শিষ্য স্বামী বিবেকানন্দকে আমার বেশি ভালো লাগে। আমি আর পারলাম না, বললাম, কিন্তু আমার লাগে না। বিবেকানন্দ তার গুরুর কাছাকাছি স্তরে পৌঁছেছিলেন একথা আমি বিশ্বাস করি না। তাছাড়া একথা তো বিবেকানন্দ নিজেই কতবার স্বীকার করেছেন। সেইখানেই তো তার মহত্ব, প্রতিবাদ করলে সুভাষ। আজ বিশ্বময় শ্রীরামকৃষ্ণকে বিখ্যাত করেছেন তো বিবেকানন্দই। বেশ বুঝতে পারি আমার মুখ লাল হয়ে উঠেছে, আমি যেন বেশ তেতে উঠি তার এই কথায়। বলি, কিন্তু ঈশ্বরপ্রেমী বাজার দরের পরোয়া করে না, তার দরকারও নেই। সাধ্য কি গরম কথাকে নরম করে বলি? সুভাষের স্বভাবের মধ্যে কোথাও কাউকে অশ্রদ্ধা করবার প্রবণতা ছিল না। এদিক দিয়ে হয়তো তাকে আধুনিক বলাই চলে না। সে একটু চুপ করে থেকে আমায় যেন বুঝতে চেষ্টা করে। সে যেন সন্ধি করতে চায়। বলে, দেখুন দিলীপবাবু, ও আলোচনা এখন থাক। আমি আপনার কাছ থেকে কথা চাই, আপনি আমাদের বিতর্ক সভায় আসুন। এই কথায় একটু গর্ববোধ করি না কি আর কি, কিন্তু তবু যেন ঠিক সাহস পাইনি। আচ্ছা, যাব আমতা করে। শুধু মানে আমি ভালো কথা কইতে পারিনি কি না। কোনোদিন প্রকাশ্য সভায় আমি বক্তৃতা করিনি, কিন্তু শ্রোতা হিসাবে আমি খাসা মানুষ। সুভাষ হাসলে তাকে এত ভালো দেখায়, এত ভালো আর কিছুতে নয়। যেন রুক্ষ গম্ভীর পাহাড়ের বুকে ছলছল ঝর্ণার জল, একটু নাড়া দিলে, একটু তাক বুঝে ঘা দিলেই দৃশ্য পরিবর্তন। বাইরে থেকে দেখলে সুভাষকে বেশ গম্ভীর দেখায় সব সময়ই, কিন্তু আমি এই থমথমে ভাবটা বেশিক্ষণ সইতে পারি না। আমার পিতৃদেবের এদিক দিয়ে খ্যাতি ছিল খুব। তিনি ছিলেন হাসির রাজা। তাঁর কবিতায়, তার নাটকেও তার পরিচয় পাওয়া যায়। তিনি দরকার মতো গম্ভীর হতেন, আবার অন্য সময় প্রাণ খুলে হাসতেন। সুভাষও ঠিক এমনি ধরনের ছিল। বাইরে থেকে তাকে দেখলে মনে হতো রাশভারী, যেন বিধাতা ওকে হাসি দেননি। হয়তো ও ছেলেবেলায় ওর মাকে প্রশ্ন করেছিল, হ্যাঁ মা, হাসি কাকে বলে? কিন্তু সুভাষকে যারা একবার হাসতে দেখেছে তারা জানে যে একবার হাসতে শুরু করলে, তার পেটে খিল ধরলে তবে হাসি থামত, কিন্তু পর মুহূর্তে তার স্বভাব গাম্ভীর্য ফিরে আসতো আবার। তার অভাব ছিল না কিছুরই, কাজে উৎসাহ ছিল অদ্ভুত।
যে কাজ সে তুলে নিত তা সফল করবার জন্য পরিশ্রম করত সে অমানুষিক, তার পা থেকে মাথা পর্যন্ত একাগ্রতার ছাপ মাখানো। যে জিনিসটা তার মনকে পেয়ে বসত সেটা হাসিল করবার জন্য সুভাষ সব কিছু খোয়াতে পারত, তার সে আভিজাত্য দেখেছি। কিন্তু সুভাষের স্বভাব মাধুর্য আমায় মুগ্ধ করেছিল। গোড়া থেকে যখন আমি সুভাষকে বীর পুজো দিই মনে মনে, তখনই অন্তরে একটা শঙ্কা ছিল যে হয়তো সে আমার কল্পনায় আঁকা ফুলটির তুলনায় কোনো না কোনো দিক দিয়ে অপরিণত থেকে যাবে। কিন্তু শেষে দেখলাম আমি যা চেয়েছিলাম তার 16 আনাই পেয়েছি। তার প্রাণ খোলা হাসি আমার মনে স্বস্তি এনে দিত স্বাচ্ছন্দ্য আর আনন্দ। হাসি থামলে সুভাষ বললে, অবশ্যই বিতর্ক সভায় শ্রোতার চাহিদা আছে, তবু আপনি শুধু শ্রোতা হিসেবে যোগ দিলে কি সেটা সত্যিকার সহযোগিতা হবে? কেবলমাত্র আদর্শ শ্রোতা দিয়ে সভার কাজ চালানো যায় কি? তা বটে, কিন্তু আমার অসুবিধে কি বুঝতেই তো পারছেন। অনেকটা ভরসা করেই বলি যেন। কথাটা যেন একটু বেশি বিজ্ঞের মতো শোনালো। অসুবিধে কথাটা ব্যবহার করার মধ্যে যে সমস্যার ইঙ্গিত দেওয়া হলো, তাতে নিজের সম্বন্ধে একটা গুরুত্বও জুড়ে দিলাম হয়তো। সুভাষ যথেষ্ট বুদ্ধিমান, বলল ঘাড় নেড়ে, হ্যাঁ, আমি আপনার ও অসুবিধের কথাটা বুঝেছি, আবার বুঝিনিও বলা যায়। কি জানেন, আমরা ভারতবর্ষের লোক নিজের ওপর এতটুকু ভরসা করতে পারি না, ফলে ওই অসুবিধাটা পেয়ে যায় আশকারা। শেক্সপিয়ার পড়ুন, নিজের শক্তির চরম পরীক্ষার জন্য সবসময় তৈরি হয়ে থাকুন, দেখবেন কোথাও আপনি হটবেন না। সুভাষের মুখে বই পড়া বুকনিগুলো যেন মোটেই বেখাপ্পা শোনাত না। আমরা আধুনিক যুগের মানুষ হঠাৎ পিছিয়ে যাওয়া ভাবতেই পারি না। ঘোড়া যেমন পিছু হটে চলতে পারে না, তেমনি আমাদেরও প্রগতি হতে পারে না পিছন দিকে। কিন্তু এদিক দিয়ে সুভাষের একটা অদ্ভুত দক্ষতা ছিল। সে অনায়াসে সেই ভিক্টোরিয়া যুগের মামুলি গদ দিয়ে আমাদের সবাইকে অভিভূত করে ফেলেছিল কেমব্রিজে। তফাতের মধ্যে ছিল তার আচার আচরণে আধুনিক ব্রাহ্ম ধরনের চৌকস চাকচিক্য। অর্থাৎ কেমব্রিজে পড়বার সময় আমরা ছিলাম কাছাকাছি, খুব অন্তরঙ্গ হয়ে মেশবার সুযোগ ছিল। তাছাড়া তখন প্রথম পরিচয়ের প্রশংসাচ্ছন্নতা অনেকটা ঘোর কেটে গেছে। তাকে অতিক্রম করে আমি সাদা চোখে দেখতে পাই, বিচার বুদ্ধির সহায়তাও অনেকটা পেয়ে গেছি। অবশ্য কথা অনেক দিন পরে বুঝতে পেরেছিলাম। আমি একটু হেসে বলি, হ্যাঁ, কথাটা খুব খাঁটি, কিন্তু আমার অসুবিধের কথাটা খুলে বলা হয়নি এখনও। সেই যে বাবার একটা হাসির গান আছে না, গুনগুনিয়ে, আমার অবস্থা অনেকটা সেই রকম। হতে পারতাম রাজনৈতিক বক্তাও অন্তত, কিন্তু দাঁড়ালেই হয় স্মরণশক্তি অবাধ্য স্ত্রীর মতো। আর মুখস্থ সব বুলি এমন বেজায় যায় সব ঘুলিয়ে, আর সুযোগ পেয়ে পথে দাঁড়ায় বিদ্রোহী ভাব গুলিয়ে। তা হাজার কাশি আদর করি দাড়িতে হাত বুলিয়ে, তাই রইলাম বৈঠকখানা বক্তা আমি চোটে মোটেই তো, তাই নইলে খুব বড়। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। সুভাষ আবার হো হো করে হেসে উঠল। কিন্তু আমি আজই আপনাকে ধাঁ করে একটা বড় বক্তা হতে বলছি না। তাছাড়া আমাদের কলেজের তর্কে রাজবিদ্রোহী শেষ পর্যন্ত অস্পৃশ্যই থেকে যাবে। আমি চাই যে ছেলেরা দ্রুত চিন্তা করতে শিখুক, চিন্তাশক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আত্মপ্রত্যয় আসবে, সেটাই তো বড় লাভ। আমরা ভারতবাসীরা পরের মুখ চেয়ে চলতেই বেশি অভ্যস্ত। কাজে কর্মে মতামতে কোনো কিছুর উদ্দীপনায় সবটাতেই আমরা আরেকজনের অপেক্ষায় বসে থাকি। তাই আমি এই বিতর্ক সভার মধ্য দিয়ে আমাদের নিজেদের পায়ে দাঁড়াবার ক্ষমতা অর্জন করে নিতে চাই। তার এ কথা আমার মনে ধরল। তার গুণই ছিল তাই। সে যেমন করে হোক অপরকে নিজের দলে টেনে আনবেই। যুক্তি তর্ক সব কিছু প্রয়োগ করেও সুভাষ অন্যের আস্থা আদায় করতে পারত। আমি জানতাম ওটা আমার সধর্ম নয়, এবং আজও আমি বাগ্মিতাকে বড় শিল্প বলে স্বীকার করি না। তবু সেদিন আমি সম্মত হয়েছিলাম। সেদিন আর কি আলোচনা হয়েছিল মনে নেই। যদি বলি যে সেদিন কথা প্রসঙ্গে যা যা আলোচনা হয়েছিল তার হুবহু সব মনে আছে আমার, তাহলে সত্যের অপলাপ হবে। তবু যা বললাম তা বাজে কথা নয়। এবং সুভাষের সেই অল্প বয়সেও যে ব্যক্তিত্বের বিকাশ হয়েছিল, এ তারই আংশিক পরিচয়। 18 বছর বয়সের ছেলের তুলনায় সুভাষের মন অত্যন্ত বেশি এগিয়ে গিয়েছিল বৈকি। সুভাষের সঙ্গে কথা বলবার সময় কেবলই মনে হতো সে যেন আমাদের চেয়ে বেশ কয়েক বছরের বড় এবং বিজ্ঞ। নেতৃত্ব করবার অদ্ভুত দক্ষতা ছিল তার। এ সম্বন্ধে সে নিজেও বেশ সচেতন ছিল। এই আত্মসচেতনতা তার পক্ষে কোনোদিন ক্ষতিকর হয়নি বলবো না, তবে একথা স্বচ্ছন্দে বলতে পারি, যারা তার নেতৃত্ব মেনে নিয়েছে তাদের সে কোনোদিনই নিজের চেয়ে ছোট মনে করেনি। যারা বলে গত যুদ্ধের সময় সুভাষ ফ্যাসিস্ট নেতার মতো অধীনস্থ অনুচরদের যেন লাগাম বেঁধে অনর্থক বড় কষ্ট দিয়েছে, আমি বলবো তারা সুভাষকে জানে না, দেখেনি।
আমার মনে হয় এতক্ষণ যা বলেছি তাতে মোটামুটি বোঝা গেছে যে সুভাষের সঙ্গে আমার স্বভাবের মিল ছিল না, তার স্বধর্ম আমার নয়। অবশ্য দুজনেই জানতাম যে আমরা আলাদা ছাঁচে গড়া। সুভাষের জীবন আধ্যাত্মিক পথে চলবে না এ কথাটা যতই বুঝতে পারি, দুঃখ আমার ততই বাড়ে। তার অস্থিতে মজ্জাতে রয়েছে বিপুল কর্মচেতনা, জরুরি কাজের জন্য সবসময়ই তৈরি যেন সে। সেও বুঝেছিল যে আমার পথ আর তার এক নয়, তবু আমরা বরাবরই ছিলাম পরস্পরের পরম বন্ধু। ভুল বোঝার মেঘ সে আকাশকে কোনোদিন আচ্ছন্ন করেনি কোনো মুহূর্তেই। আমাদের অন্তর্গূঢ় ভালোবাসা এসব বাহ্যিকতাকে ছাড়িয়ে গভীরে পৌঁছেছিল বই কি। হ্যাঁ, সুভাষ ভালো করেই জানতো সে যদি আমাকে তার পথে টানবার জন্য জোর করে তবে হয়তো আমি তার কথা এড়াতে পারবো না, তাকে মেনে নেব। রাজনীতির পথ তার জীবনের পথ, আর আমি পছন্দ করি না সেটা সুভাষের এই জন্য দুঃখের অবধি ছিল না। কিন্তু জীবনে কখনো মুখ ফুটে সে খেদ করেনি এই জন্য। কেবল একবার মাত্র কোন অতর্কিত মুহূর্তে বেদনার আতিশয্যে সে একটা কথা বলেছিল, আমি আত্মীয় স্বজন সংসারের সকল বন্ধন কেটে দিয়ে যৌগিক জীবনযাপনের জন্য শ্রী অরবিন্দের আশ্রমে এসেছিলাম 1928 সাল। সেই সময়ে সে আমার এই পলায়নী মনোবৃত্তির নিন্দা করেছিল, কিন্তু তাতে করে সে এই বিপথচারীটিকে ভুলতে পারেনি, বরং তারপর থেকে সে যেন আমায় বেশি ভালোবেসেছে। তাই আমি বলবো যে সুভাষ কখনো অপরের ওপর জুলুম করতো না, ঝগড়া বিবাদ তো দূরের কথা। যারাই তার সঙ্গে থেকে কাজ করেছে, দাঁড়িয়েছে তার পাশে এসে কয়েকটি দিনের জন্যেও তার অন্তরের গভীর সহানুভূতির ছোঁয়া পেয়েছে, তারাই নিশ্চয়ই এ কথা স্বীকার করবে যে সুভাষ কোনোদিনও প্রভুত্ব করতে চায়নি, শাসন করেনি, নিজস্ব মতবাদ জোর করে কারো ঘাড়ে চাপিয়ে দেয়নি। মানুষের ব্যক্তিত্বকে সে মর্যাদা দিত, প্রত্যেকেরই বিচার শক্তিকে সে স্বাধীনতা দিয়ে এসেছে। হুকুমের হাকিম হওয়ার মতো দুর্জয় মনোবৃত্তি তার কোনোদিনই ছিল না। নীতিতে তার বিশ্বাস ছিল এত উজ্জ্বল, হৃদয়ের প্রেমাধিকতা ছিল এত প্রবল, মনোজগতে দরদ ছিল এত খাঁটি যে আর সবাইকে হুকুম তামিল করিয়ে সে বড় হবে এ সে চাইতো না, প্রকৃতই না। এ কথাও একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত আমার ব্যক্তিগত জীবন থেকেই দিই না কেন। আগেই বলেছি তার সঙ্গে আমার মতের অমিল ছিল। দুজনে সম্পূর্ণ আলাদা প্রকৃতির আমরা। বয়সের সঙ্গে সঙ্গে এই পার্থক্য বেড়েই গিয়েছে। শিল্পকলা, কবিতা, সঙ্গীতের দিকে আমার অনুরাগ বেড়ে চলেছে যত, সুভাষের দেশপ্রাণতাও তেমনই গভীর হয়ে উঠেছে দিনে দিনে। ভারতের স্বাধীনতা তার কাছে হয়ে উঠেছে দিব্য সাধনার মতন একটা কিছু। কিন্তু ওদিকে আমার মনে আবার দেশপ্রেম সাড়া জাগায় না। বুঝতে পারি মন ঝুঁকছে আধ্যাত্মিক জীবনের দিকে, ঈশ্বরাভিমুখী হয়ে উঠছি আমি। রাজনীতির জটিলতা আমার ভালো লাগে না। আপাতত ওসব কথা থাক, যা বলছিলাম সেই ঘটনাতে ফিরে আসা যাক। 1923 কিংবা 24 সাল সিআর দাস সবে স্বরাজ্য পার্টি গঠন করেছে। অল্প দিনের মধ্যে স্বরাজ পার্টি বেশ প্রতিষ্ঠা অর্জন করে নিল, সারা বাংলা মেতে উঠল। সুভাষ তখন চিত্তরঞ্জনের উপযুক্ত সাকরেদ। আমরা সবাই তাকে বলি চিত্তরঞ্জনের দক্ষিণ হস্ত। চিত্তরঞ্জন আমায় নির্বাচন যুদ্ধে দাঁড়াবার জন্য বললেন। প্রতিপক্ষ নদিয়ার মহারাজা। সেই জন্য ভাবিনি যতটা ভেবেছিলাম এ পথে আমার আশা ঠিক হবে কি না। চিত্তরঞ্জনের ত্যাগকে আমি শ্রদ্ধা করি, কিন্তু শুধু তার কেন, বরাবরই রাজনীতিতে আমার অন্তর সাড়া দেয় না। কারণ যতদিন যায় আমার জীবনে বৈরাগ্য আসে গভীর হয়ে। ভেবেচিন্তে শেষকালে সুভাষের কাছে গিয়ে বললাম আমার অসুবিধের কথা। তারপর বললাম, কিন্তু সুভাষ, তুমি যদি রাজনীতিতে নামতে বলো আমায়, রাজি আছি। তার জন্য যদি জেলে যেতে হয় তো যাব। তোমার কথা রাখতে সব সময় আমি তৈরি। কিন্তু সত্যি কথা বলতে কি, মনে প্রাণে আমি রাজনীতির পরিপন্থী। সেকালের যুগে রাজনীতির গৌরব ছিল হয়তো, কিন্তু আজ সভ্যতাকে পঙ্গু করে রেখেছে এই রাজনৈতিক দলাদলি। এখন বলো আমায় কি করতে হবে। আমার দেশপ্রীতির অভাবে সুভাষ খুবই ব্যথিত হয়েছিল। তার চোখের পাতা ক্ষণেকের জন্য নত হয়েছিল। সে আয়তদীপ্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে আমার পিঠের ওপর হাত রেখে বললে সে, দিলীপ, তুমি কি আমায় পাগল মনে করো নাকি? আমি জানি এ পথ তোমার নয়। শুধু শুধু আমার জন্য তোমার আদর্শ বিসর্জন দিতে বলবো কেন? তুমি তোমার স্বধর্ম পথে চলো। দিলীপ, আমি ঠিক অত ছোট রাজনীতিক নই। অন্যের মতো আমি বলি না ভারতের সবাই জীবনের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে
দেশের জন্য আত্মনিয়োগ করুক, লড়াই করুক। তার চেয়ে যদি তুমি তোমার স্বভাবের গতিকে ঠিক পথে চালিয়ে নিয়ে যেতে গিয়ে আপনার লক্ষ্যে উপনীত হতে পারো, তাতেই তোমার সার্থকতা। সেই তো তোমার সবচেয়ে বড় দেশের কাজ করা হলো। মনুষ্যত্বকে ফুটিয়ে তোলাই না মানুষের কাজ। তার এ কথা যেন আমার চোখে মানুষটিকে নতুন করে তুলে ধরল। সত্যি তার নূতন পরিচয় পেলাম সেদিন। সুভাষ তো কই আমায় জোর করে দলে ভিড়িয়ে নিল না। সে যদি সত্যিই প্রভুত্বের পক্ষপাতী হতো, সে যদি সবাইকে এক ছাঁচে ঢালতে চাইতো, তাহলে সেদিন আমায় অনায়াসে ছেড়ে দিতে পারত কি? এ থেকেই বোঝা যায় যে সুভাষ কাউকে মতের বিরুদ্ধে জুলুম করতে চাইতো না। ফ্যাসিস্ট বাদী সে মোটেই ছিল না। যারা নিজেদের দলগত স্বার্থ খুঁজে বেড়ায়, তারা তো স্বার্থসিদ্ধির খাতিরে অমন অনেক কথাই বলে। সেসব অসার কথা যে কতদূর মিথ্যা, তা যারা সুভাষকে ভালো করে দেখেছে তারা জানে। কিন্তু গোরার যে কথাটা শুরু করে অন্য কথায় এতদূর চলে এসেছি, সেটা তো এখনও শেষ হয়নি। তার্কিক যুদ্ধে নাম কেনার জন্য যে নূতন উদ্যম দেখা গেল আমার মধ্যে, সেটা কিন্তু দেখতে দেখতে গেল উবে। প্রথম দফায় তর্কের বিষয় স্থির হলো দেশ রক্ষা। বলা বাহুল্য যে বাছা বাছা আভিধানিক শব্দ সম্ভার সংগ্রহের দিকেই দৃষ্টি সবার। কিন্তু সে কথা যাক, সুভাষের তাবৎ চেষ্টা দিয়েও কিন্তু আমার স্বভাবসিদ্ধ নির্বাণোন্মুখ উৎসাহকে বাঁচিয়ে রাখা গেল না। সুভাষ হয়তো মনে মনে একটু মর্মাহত হয়েছিল আমার এই আনাড়িপনা দেখে। হয়তো সেই সঙ্গে এটুকুও সে বুঝেছিল যে কবি গাইয়েরা যেমন জন্মগত শক্তি নিয়ে পৃথিবীতে আসে, তেমনি তার্কিকও তার স্বাভাবিক শক্তি নিয়েই জন্মায়। তাই বোধহয় সুভাষ আমাকে বিরাট তর্কবীর করবার জন্য খুব বেশি চেষ্টা করেনি। হয়তো সে তার নিজের ব্যক্তিত্বকে বেশি ফুটিয়ে তোলার কাজটা আরও দরকারি বুঝেছিল। সভায় দাঁড়িয়ে বিদেশি ঢঙে শান্ত, ধীর অথচ স্পষ্ট এবং সুন্দর ভঙ্গিতে উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখে সে বক্তৃতা দেয়। তার অকাট্য যুক্তির বিপক্ষে দাঁড়িয়ে আমার প্রথম দিনের বক্তৃতার উৎস যেন শুকিয়ে গেল। সত্যিই আমার দুরবস্থা দেখে সুভাষের করুণা হয়েছিল। সুভাষের মনটা ছিল বড় কোমল। যে করুণা মাতৃত্বে ফোটে, সেই করুণা সেই দরদ দিয়ে বিধাতা ওর মনকে গড়েছিল। আমার অবস্থা দেখে ওর সেই মাতৃকল্প মন ভিজে গিয়েছিল। সত্যি আমার কি দোষ? ও যদি আমায় জোর করে না টানত, তাহলে তো আর এমন কাণ্ড হতো না। এ কথা মনে হয়েই যেন সুভাষ তার বন্ধুর প্রতি আরও নরম হয়ে পড়ল। শুধু সেদিন বলে নয়, তার এই মাতৃভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। কোনো দিন এ সমবেদনার অভাব দেখিনি তার। ওর স্বভাবের সঙ্গেই জড়িয়েছিল এই সমবেদনা বোধের কোমলতা। দিন দিন বয়সের সঙ্গে এটাও বেড়ে যেতে দেখেছি। কি জানি, এটা হয়তো দুর্বলের প্রতি শক্তিমানের অনুকম্পা। তাই এই স্বভাব সুলভ কমনীয়তার সুযোগ নিয়ে অনেক আগাছা পরগাছা এসে তার জীবনকে বিড়ম্বিত করেছে কতবার। কত যে বর্ণচোরা বহুরূপী আর্ত কণ্ঠের আশ্রয়ভিক্ষা করেছে এবং পেয়েছে। আর এই সব পরম বন্ধুদেরই কেউ কেউ গোয়েন্দাগিরি করে পুলিশের কাছে সুভাষকে ধরিয়ে দিয়েছে। কিন্তু তাদের স্বরূপ জানবার পরও সুভাষ তাদের দুঃসময়ে সাহায্য না করে পারেনি। আসলে সুভাষের এই ধরনের অনেকগুলি অপগণ্ড পোষ্য ছিল। সুভাষ ছিল এদের অন্নদাতা। তার মানে এই নয় যে এরা ছাড়া আর কেউ তার সাহায্য পায়নি। যারা সত্যিকার যোগ্য ব্যক্তি, তাদের দিকেও সুভাষের নজর ছিল ঠিকই। যেসব রাজবন্দী সত্যকার দেশ সেবার কাজে জীবনের সব কিছু বিসর্জন দিয়েছেন, তাঁরা বড় একটা সুভাষের কাছে সাহায্য চাইতেন না, কারণ তার দরকার হতো না। সুভাষ নিজে থেকেই তাঁদের দুস্থ পরিবারবর্গকে নানাভাবে সাহায্য করত। সেদিকে তার খড় দৃষ্টি থাকত সর্বদা। আমি নিজেও সুভাষের কথা মতো কয়েকবার গানের আয়োজন করেছি টাকা তোলবার জন্য। এতে সুভাষ অসম্ভব কৃতজ্ঞ হয়ে উঠত, যেন আমি তার ব্যক্তিগত কোনো উপকার করতে লেগে গেছি। তার সে কৃতজ্ঞতা দেখে আমার কৌতুক বোধ হতো। সত্যি এতে সুভাষের ব্যক্তিগত স্বার্থ কী থাকতে পারে? একটা কারণ অবশ্য ছিল। সুভাষ জানত যে আমি মনে প্রাণে রাজনীতির বেদরদি। তবু যে এসব ব্যাপারে সহায়ক হই, সেটাও তার কাছে ব্যক্তিগত দরদ বলেই মনে হতো। কতদিন তাকে তামাশা করে বলেছি, তুমি যে কোনো দিনই দেশে হর্তাকর্তা বিধাতা হতে পারবে এ বিশ্বাস আমার হয় না, তা সে তুমি যতই চেষ্টা করো না কেন। হ্যাঁ, আমি ঠিকই বলেছি একদিক দিয়ে। অসাধুতায় তোমার তেমন হাতযশ নেই, ফলে কোনো দিন ও পথে তোমার উন্নতির আশা দেখি না। কারণ তুমি মিথ্যে কথা যদি একটা বলো, তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে, সবাই চিনে ফেলবে। এ ধরনের আনাড়ি লোকের কাজ নয় রাজনীতি করা বা ধাপ্পাবাজি করা বা দেশ নেতা হওয়া। কয়েক বছর পর আমার এই কথাটা সুভাষ আবার আমাকেই শুনিয়েছিল, জেলে যাবার আগে। সে জানতো যে সে আবার বন্দী হবে। সেদিনটির কথা আমার বেশ মনে আছে। আশ্রম থেকে কলকাতায় এসেছি। আমার কৃতী ছাত্রী উমা বসুকে গান শেখানো নিয়ে আমি ব্যস্ত।
মোটর গাড়িতে বসে আমি আর সুভাষ পাশাপাশি। সে আমার হাঁটুর ওপর হাত রেখেছে। আশ্রমে ফেরবার আগে সুভাষের জন্য বারাকপুরে একটি সম্বর্ধনা উৎসবের আয়োজন হয়েছে। গান শোনাবো আমি। দিলীপ, বললে সুভাষ, কণ্ঠে তার ব্যাকুলতা, তুমি এত তাড়াতাড়ি তোমার নিরালা আশ্রমে চলে যেও না, তোমাকে আমার বড় দরকার। কিন্তু তুমি কিছুতেই মন থেকে এ কথা বলছো না সুভাষ। আমি অবাক হয়ে বলি, তুমি হচ্ছ কাজের মানুষ, দেশ সেবার কাজে তুমি ডুবে আছো, আর তোমার মতে আমি জেগে জেগে স্বপ্ন দেখি, আর কলকাতাতে এলেও তোমাতে আমাতে দেখা হয় দৈবাৎ। নাই হোক গে, সে আমার পানে উদাস দৃষ্টিতে চেয়ে বললে, আমার জীবনের কিছুই জানো না তো। দিনরাত আমায় মেলামেশা করতে হয় যাদের সঙ্গে, তারা সবাই ধূর্ত, চতুর, চক্রান্তকারী। তুমি যদি থাকতে কলকাতা, তাহলে ওইটুকু সান্ত্বনা পেতাম যে এমন একজন রয়েছে যার কাছে আমার মনের কথা কইতে পারি। অন্তত ইচ্ছে করলে একজন ভালো লোকের পাবো দেখা। সুভাষের জীবনের দুঃখ বেদনার দিকটুকু যাদের অগোচর, তারা আমার এই কথার গভীরতা জানতে পারবে না ঠিকই। সে যে কোনোদিনই নিজেকে ঘিরে মহিমা গৌরবের জলসা বসাতে চায়নি, না চেয়েছে ঘটনা পরিস্থিতি উদ্ভূত নিজের পরিণতিকে লালন করতে। সাধারণ রাজনীতি বিশারদদের মতো তার কাছে আদর্শবাদ কেবলমাত্র ফাঁকা আওয়াজ আর অসার বুদবুদ বলে মনে হয়নি। দুঃখবাদের দীর্ঘ নিঃশ্বাস দিয়ে জীবনকে দেখেই সে খুশি হয়নি। সুবিধাবাদের দিকে তার এতটুকুও নজর ছিল না। বানিয়ে বলার মতো কথা ঝাঁকে ঝাঁকে তার ঠোঁটের ডগায় জোগাতো না স্তাবকতার শ্লোক। তাই পরবর্তীকালে নিজের অনিচ্ছা সত্ত্বেও স্তাবকতার চেষ্টা করে অপুটতার জন্যে ধরা পড়ে বেচারির সে কি দুরবস্থা। আসলে সুভাষ কখনো মিথ্যাচার করতে পারত না। সে যে ছিল সহজ, দৃপ্ত, দৃঢ়, পৌরুষে ভরা। সে যখন বর্মাতে বলেছিল, কখনো কোনো অবস্থাতেই আমি পরাজয়কে মানতে পারি না, তখন তার কথায় বিন্দুমাত্র বড়াই ছিল না। এবং সে কারণেই কংগ্রেস থেকে তাকে 3 বছরের জন্য সরিয়ে দেওয়াতে যখন তার বন্ধু অনুচর সবাই হতাশ হয়ে সব গেল বলে মুষড়ে পড়েছিল, তখন এদের আত্মপ্রত্যয়ের অভাব দেখে সুভাষ বুঝতে পেরেছিল তার কেউ নেই আপনার, সে একাকী। হয়তো এটুকু চেষ্টা করলেই সে মানিয়ে নিতে পারত, নিজের হারানো প্রতিষ্ঠা ফিরে পেত, তাতে করে সত্যিকার কূটনীতিকের পরিচয় দিতেও পারত সে। কিন্তু সে যে কোনোদিনই চাতুরীর ছোঁয়াচটুকু সইতে পারত না মিথ্যাকে বরদাস্ত করতে। তাই বড় রকমের তথাকথিত দেশনেতা হবার যোগ্যতা তার ছিল না। বড় রকমের নামজাদা দেশ ত্রাতা নেতা হতে গেলে চাই বড়াই, জাঁকজমক, যাকে বলে ঠাঁট, আর সেই সঙ্গে চাই গন্ডারের চামড়ার মতো শক্ত সহনশীলতা। সুখ দুঃখ মান অপমানের স্পর্শকে যেন পরোয়া করলে চলবে না। কিন্তু সেদিক দিয়ে সুভাষ ছিল একটু লাজুক, বরং এলোমেলোই বলা যেতে পারে। হয়তো তার বর্মা অভিযানের উজ্জ্বল ঐতিহাসিক ঘটনার পর আজ এ কথাটা খাপছাড়া শোনাবে। ভারত অভিযান তাকে ঐতিহাসিকের মর্যাদার চেয়েও হয়তো বড় কিছু প্রতিষ্ঠা এনে দিয়েছে। সমস্ত দেশের কাছে সে বিস্ময়। পৃথিবীর চোখে তার অভিযান আরও অদ্ভুত, যেন গল্পকথা। কিন্তু তবু আমি বলবো যে সুভাষ কখনো ঢাক পিটিয়ে রাজনীতিতে কলকে পায়নি। সে যে দলাদলি লড়াইতে পাত্তা পেত না, তার কারণও ওই। আর 5 জন দিগ্গজ রাজনীতিকের মতো সে বেমালুম ধোঁকাদুরস্ত ছিল না। কিন্তু কূটনীতি আর রাজনীতি শাস্ত্রে ধোঁকাবাজির মূল্য অনেকখানি। এ পথে চলতে গেলে জানতে হবে নিছক মিথ্যার সঙ্গে কতটুকু সত্যের ছিটেফোঁটা মিশেল দিয়ে চালাতে হবে। প্রতিপক্ষকে নিখুঁতভাবে ধাপ্পা দিতেও হবে। নিয়মই এই। আর যারা তারা সব ভুল করেছে, তাদের মধ্যে অনেক গলদ। শুধু আমার দলটি ভালো, আমার দলের মতো আত্মত্যাগী পৃথিবীতে আর নেই, আমার কোনো ভুল হয় না, আমি কারুর কোনো ক্ষতি করতে চাই নে, তবু আর 5 জনে আমার অনিষ্ট করবার জন্য অন্যায় করে বেড়াচ্ছে। ভুল করছে ওরা অজস্র, এবং আমি এদের দুষ্কার্যের প্রমাণ পেয়ে মনে মনে যে কতই আঘাত পেয়েছি কি বলবো। আমার ভুল? খেপেছ? এই ভাবটি সদাই দেখতে পারা চাই, তবেই তো সত্যকার নেতা। আমার বলতে কষ্ট হয়, তবু বলবো যে সুভাষ শেষ পর্যন্ত তার সত্যপ্রীতিকে অম্লান রাখতে পারেনি। অবশ্য এর জন্য তাকে দোষ দেওয়া যায় না, কারণ বর্তমানে প্রত্যক্ষ রাজনীতির কর্মক্ষেত্রে সত্যের এই একনিষ্ঠতা আঁকড়ে ধরে বেশি দিন থাকার উপায় নেই। কেবল যে আত্মার কল্যাণের খাতিরে মিথ্যার আশ্রয় নিতে হবে তা নয়। বিপদে সর্বনাশের হাত থেকে বাঁচবার জন্যও অভিযানী হতেই হবে। সত্যি সুভাষের জীবনের এই আফসোসের দিকটা দেখিয়ে না দিলে আমার ত্রুটি হতো বৈকি। মানে সে যে বলেছিল এমন একজন বন্ধু তার বড় দরকার, যার কাছে সব কিছু বলা যায়। সে নাকি তার কাছে সান্ত্বনার মতো হয়ে থাকবে ভিড়ের বাইরে, রাজনীতি যাকে স্পর্শ করেনি। সে যখন 1929 সালে ইউরোপ থেকে ফিরল, তখন তো দেখেছি তার সে কি আশা,
কি স্বপ্ন দেশের জন্য, সত্যের জন্য জীবন উৎসর্গ করবে সে। তখন তার অণুতে রেণুতে এই বিশ্বাসের অনুরণনই ছিল, দেশ আর সত্য আলাদা নয়, একই ব্রহ্মের বিভিন্ন দিক মাত্র। তার সেই কালের আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গি দেশের ধমনীতে সে প্রবাহিত করে উন্নত করে এ দেশকে, কিন্তু তা ক্রমশ ঝাপসা হয়ে যেতে থাকলো। অবশ্য এছাড়া অন্য কিছু আশা করাও ভুল। যে আদর্শে অনুপ্রেরণায় সে নিজেকে উৎসর্গ করেছিল দেশের কাজে, সেই আদর্শবাদের মূলে যে বিবেক বুদ্ধির তাগিদ ছিল, সেটা অধীরতার প্রসূত বৈকি। তার কেবলই মনে হতো সংকল্পে সিদ্ধিলাভ আজই এই মুহূর্তে করা চাই, কিন্তু এ তো ব্যস্ত হবার কাজ নয়, সময় লাগে। সেবার অসুখের পর যে অসুখের জন্য তাকে ভিয়েনা যেতে হয়েছিল, সে প্রায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতো, স্বাধীনতা হাতে হাতেই তো মেলে না। ভিয়েনাতে তাকে যেতে হয় অস্ত্রোপচারের জন্য। সেখানে গিয়েও সে অমনি বিষণ্ণ হয়েই থাকত। ফিরে এসেও কথা বলেছিল সুভাষ। সেবার এক সন্ধ্যায় এলগিন রোডের বাড়িতে আমাদের যে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছিল, তা আমার চিরদিন মনে থাকবে। অবশ্য আমার স্মৃতিশক্তির ওপর আবার জুলুম করতে হবে এই জন্য। তা হোক, সুভাষের মনের বেদনা তো বুঝবার আমার ভুল হয়নি। তবু যদি অজ্ঞাতে কোনো ভুল হয়ে যায়, এই আশঙ্কায় আমি সেদিনের কথা কটা না বলে চুপ করে থাকতে রাজি নই। আমরা বসেছিলাম বারান্দায়। সবে সূর্যের শেষ রশ্মির রক্তিম আভা মুছে গিয়ে আকাশের কোলে একটি একটি তারা এখানে ওখানে ফুটে উঠছে। অনন্ত নীলিমার বুকে পাপড়িগুলি যেন দল মেলে জেগে উঠছে আপনি কনকবর্ণে। হঠাৎ স্তব্ধতা কাটিয়ে সুভাষ বললে, দিলীপ, এক এক সময় আমার এত একলা মনে হয় নিজেকে, সে যে কি অসম্ভব একাকিত্ব তুমি বুঝবে না। তার একটা হাত মুঠোর মধ্যে নিয়ে আমি বলি, সুভাষ, তোমায় একটা কথা বলবো, শুনবে? জবাবে সে আমার পানে চেয়ে একটু হাসে, বিষণ্ণ সে হাসি। তোমায় উপদেশ দেব এ কল্পনাও করিনি, বলি আমি, বরং এতদিন তোমার কাছ থেকে কিছু জানবো শিখবো এই রকমই অভ্যস্ত হয়েছি। কিন্তু আমার মনে হয় তোমার এই বেদনা, এই একলা একলা মনে হওয়া, এ তো মানুষের রক্ত মাংসে মেশানো রয়েছে। মানে কি জানো, মানুষের এই দেউলিয়া ভাবটাকে ছাড়িয়ে সেই মানবতাকে, সেই পরাশক্তির দিকে উন্মুখ না করতে পারলে এই অভাববোধের অবসান নেই, এই আমার ধারণা। একটু চুপ করে থেকে সে বললে, তুমি বলছো তা জানি, জানি, তার কারণ এককালে সে জিজ্ঞাসা আমারও হয়েছিল। হ্যাঁ। তারপর যেন খুব স্বগতভাবেই সে বলে, আমিও এককালে চেয়েছিলাম সর্বদর্শী ঈশ্বরের কাছে দুর্গত মানবতার সহায় হবার প্রার্থনা জানাতে, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারিনি। যাদের ছেড়ে যেতে চেয়েছিলাম তাদের আর্তবেদনা আমায় অস্থির করে তুলল। ভারত মাতার দুর্দশা দেখে স্থির থাকতে পারি, সাধ্য কি? তার এ কথার মধ্যে দেশকে দেবতার মতো দেখার একটা ছবি ফুটে ওঠে। সাধারণ দেশপ্রেমিকের কণ্ঠে এই আকুলতা বাজে না। আমি মুগ্ধ হলাম। সুভাষ বলে আপন মনে, তোমায় কতবার বলেছি যে প্রায়ই আমার ইচ্ছে করে সব ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে যাই, এই জনকোলাহলের মধ্যে থেকে দূরে। আমারও মাঝে মাঝে আধ্যাত্মিক অভিজ্ঞতা ঘটেছে, হয়তো ঠিক তোমার মতো ওই রকমের চিরস্থায়ী কিছু নয়, কিন্তু তাহলেও। সে আরও গভীরভাবে বলে, আমার এই কথাতে অবাক লাগে যে সত্যি সত্যি যদি আধ্যাত্মিক সিদ্ধি দিয়ে মানুষের চিরন্তন পরিবর্তন সম্ভব হয়, তাহলে অনেক সাধু সন্ন্যাসী যোগেরই তো আবির্ভাব তিরোধান হলো, কিন্তু জনসাধারণের তাতে কতটুকু কী হয়েছে বলো? তাই আমি ফিরে এলাম, কারণ আমার মনে ঘোর সংশয় জাগলো, যাওয়া কি আমার উচিত হবে? দুর্গতকে সাহায্য করবার জন্য আমার হাত বাড়িয়ে দেব না, তাদের কথা কানে তুলব না, তাদের যে বড় দরকার। কিন্তু তুমি কি পারো সত্যি কিছু করতে, যদি তোমার নিজেরই, আমি যা বলতে চাইছি বুঝেছ নিশ্চয়ই? মুক্তির কথা বলছো তুমি? একটু হেসে সে আমার যেন বুঝিয়ে দেয় যে বুঝতে সে পেরেছে। ভাগবতে নারদ যে বলেছিলেন যে নিজেই সাপের বাঁধনে রয়েছে বাঁধা, সে পারে না অপরকে মুক্ত করতে, নিজেকে উদ্ধার না করে, এই কথা। তোমার এই উপমার তাৎপর্য স্বীকার করি। আমাদের সামনে যেটুকু গোচর, সেটুকুর দিকে চেয়েই যাই না এগিয়ে। তার উপরে যে অনন্ত তমিশ্রা রয়েছে, তাও মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে কি চুপ করে বসে থাকা যায় দিলীপ? তুমিই বলো। কর্মের দৃঢ় সর্পবন্ধনকে যখন ছাড়ানো যাবে না, তখন সেটাকে গলায় জড়িয়ে রেখেই যতটা পারি করি না কেন? নাই বা পারলাম পুরোটুকু করতে? ভাগ্য যখন আমার হাতের মুঠোতে নেই কো, তখন আমার সাধ্যমতো করাই তো করা। কিন্তু ঠিক যুক্তিতর্কে এর মীমাংসা হওয়ার নয়। বিধাতার নির্দেশ রয়েছে প্রত্যেক ঘটনার পশ্চাতে। নেপোলিয়ান বলতেন, মানুষের হিসেবের খাতিরে ঘটনা ঘটে না, এটা মানতেই হবে।
তাই আমি নিয়েছি পলিটিক্সের পথ, কাজের পথ। চাইলেই কি পারতাম না অন্য কিছু করতে? সে কথার মীমাংসা তুমিই ভালো পারবে করতে, আমি বলি। তোমায় উপদেশ দেওয়া আমার কাজ নয়। বড়জোর এর আগে যেসব কথা বলেছি সেগুলোই আর একবার শোনাতে পারি আমি, যে পলিটিক্স তোমার স্বধর্ম নয়, তুমি এত ভদ্র, এত সুরুচি তোমার স্বভাবে, তোমার আশেপাশে আর সকলে যা আছে তারা তাই থাকে, তবু তোমার এমন কেন একা একা মনে হয়, যদি নিজেকে অবাক হবার কিছু নেই তাতে? হয়তো তুমি সেদিক দিয়ে ঠিকই বলছো দিলীপ, বললে সুভাষ, কিন্তু তুমি তো জানো যে আমি পালিয়ে গিয়ে শান্তি পাওয়ার কথা ভাবতে পারি না। পলায়নী পন্থা কোনোদিনই আমি মানতে পারিনি। ও কথাটা তোমার খুব মধুর শোনালো না সুভাষ? আমি হাসতে হাসতে বলি। অবশ্যই আমার সে কথা বলা সাজে না, কারণ আমি যা বলি সেটা তোমার কাছে আরও বেশি রূঢ় লাগে। যাক, ও নিয়ে আমি আর তো কোনো বাদ প্রতিবাদ করতে চাই নে। দর্শনতত্ত্ব আলোচনা আমরা নাই বা করলাম, কিন্তু তুমি যে একাকিত্বের কথা বলছিলে বর্তমান পরিবেশে, তার হাত থেকে নিস্তার নেই তোমার। আমি অবাক হয়ে যাই বলে সুভাষ চুপ করে যায়, যেন মনের কথা সবটুকু প্রকাশ করতে পারে না। শেষে বললে, কিন্তু মুশকিল হচ্ছে যে এদেশে অনেক আত্মত্যাগী কর্মী দরকার। নিজেকেই যদি স্বার্থপরতায় আগলে রাখি, তবে কি করে তাদের দেখা পাবো? কি করে গড়ব সেই আত্মাবিলোপী দল? কথাই তাই, আমি একচোট হেসে নিয়ে বললাম। আত্মত্যাগের রামরাজ্য কি তোমার ওই স্বার্থ সর্বস্ব আমলাতন্ত্র দিয়ে আনতে পারবে তুমি? যারা কেবল বড় বড় স্লোগান হাঁকড়ে গোলামি করে বেড়ায়, তারা হবে তোমার ত্যাগী? এখন বলো, তাহলে তোমার এ ধাঁধার জবাব কী? আমার কথাটা এড়িয়ে সে কেবল সমস্যার গুরুত্ব সম্বন্ধে অনেক কথা বলতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় বিপদ কি জানো দিলীপ? সেটা আত্মাকে নিয়ে নয়। হয়তো শেষ পর্যন্ত বিশ্লেষণ করে দেখলে জানা যাবে যে মানুষের স্বভাবের সঙ্গে আত্মবোধ এত ওতপ্রোতভাবে জড়িত যে সেটাকে বাদ দিয়ে চলা যায় না। সবচেয়ে বড় কথা কি জানো? যদি তোমার মধ্যে ভালোবাসার বীজ না থাকে, তাহলে কিছুতেই তোমার দেশাত্মবোধ জাগবে না। কেউ তা গজিয়ে দিতে পারবে না হাজার চেষ্টা করলেও। আবার একটু চুপ করে থেকে সে বললে, কত তরুণকে দেখেছি ছুটে এসেছে, দেশের জন্য সব কিছু বিসর্জন দেবার জন্য ঝাঁপিয়ে পড়তে চায় তারা দেশ উদ্ধার করবার জন্য। দেখে মনে হয়েছে এরা আগুনের শিখার মতো সত্য, কিন্তু তাদের এই অগ্নি ততদিনই থাকে যতদিন পর্যন্ত একটা ভালো রকমের ব্যবস্থা না হয়। কাজ গুছিয়ে তারা আস্তে আস্তে স্বার্থের কেন্দ্রে দুর্গ রচনা করে। তারা তখন নিজের পারিবারিক আর্থিক সব ব্যবস্থা নিয়ে উঠে পড়ে লাগে। যত পায় তত চায়, আরও আরও চায়। যদি তুমি অহরহ এইসব মনের চেহারাই দেখো কেবল, তাহলে কি তোমার মনে হবে না যে দেশের কাজ বলে যা কিছু করা হচ্ছে সেগুলোর আড়ালে রয়েছে মানুষের স্বার্থলোলুপ সুবিধাবাদী চেহারা? মুখোশ খুললে দেখবে সুবিধাবাদী নিরাপত্তা প্রয়াসী গৃহ্ণ মানুষ। সত্যি সত্যি তার প্রতি সহানুভূতিতে আমার মন যেন ভারী হয়ে ওঠে। আমি শুধলাম, সত্যি এত বিশ্রী? হয়তো তার চেয়ে আরও বেশি বিশ্রী। জানো, এমন কত লোক দেখেছি যাদের এদিক থাকলেও বিশেষ বঞ্চিত হওয়ার আশঙ্কা নেই এতটুকু, অথচ তাদের যোগ্যতা আছে। তারাও ক্রমশ গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে অকেজো হয়ে পড়ে। সবাই সেই বাঁধা পথে, যে পথ মারিয়ে আগে আগে গেছে, আর সবাই সেই পথটা আঁকড়ে চলে। তাদের কাছে আর সবই তুচ্ছ। তার ফলে কী হয় জানো? সর্বনাশ হয়। ঘাড় নেড়ে সে জানায়, সত্যিই তো, এদের নিয়ে দেশের স্বাধীনতার অভিযানে সফল হতে পারো না। এরা ভীতু। এরা ধ্রুবকে ছেড়ে অধ্রুবের দিকে এগোবার নামে আড়ষ্ট হয়ে ওঠে। এরা শুধু পেটোয়া হয়ে থাকতে পারলেই নিশ্চিন্ত। নিরাপদে মোটা মাইনের চাকরি করে কোনো রকমে মোলায়েমভাবে জীবনটা কাটিয়ে দেওয়াই এদের কাম্য। তাই এসব দেখে শুনে আমার নিজেকে বড় অসহায় মনে হয়, বলে সুভাষ দুঃখের হাসি হাসলে। আমি চুপ করেই থাকি। ওদিকে রাত হয়ে যায়। তরুণ যুবকরা যারা আসে দেশ উদ্ধারের আদর্শ নিয়ে, প্রথম যৌবনের প্রদীপ্ত, তাদের সে উৎসাহের মধ্যে যে কোনো কপটতা থাকে তা আমি বলছি না। সত্যি তারা অগ্নিশিখার মতোই সহজ প্রবণতা নিয়ে দেখা দেয়। দেশকে তারা জাগাবে, তারা আনবে দেশের গৌরব ফিরিয়ে। অনেক আশা, অনেক স্বপ্ন। এ স্বপ্নে তারা আস্থাবান সত্যিই থাকে। কিন্তু দেখতে দেখতে সে উৎসাহ উদ্দীপনা ম্লান হয়ে যায়। আগুন যায় নিভে, শুধু পড়ে থাকে অঙ্গার। তারা হয়ে ওঠে নিরাপত্তার অনুসন্ধানী। তারা রূপ বদলে ফেলে, কেবল কাজ চালিয়ে যায় নিজেকে বাঁচিয়ে। যেমন বলি, তোমার মনে হয় যদি আমার তেমন ক্ষমতা না থাকে, তাহলে কেনই বা দেশের জন্য এক পয়সা খরচ করব? তাহলে বলবো, তোমাকে দিয়ে দেশের কাজ হবে না। এই মনোবৃত্তি নিয়ে তুমি দেশ সেবা করবে? বিশেষ করে আমাদের এই বিপুল বিরাট দেশ, যেখানে সহস্র সমস্যার বেড়াজাল জড়িয়ে রয়েছে, সেখানে তো মূল্য হিসেব করে সেবার সংকল্প চলে না। শুধু এক মনে সেবাই ব্রত করতে হবে। কিন্তু আমাদের দেশের যুবকরা চট করেই ঘাগি হয়ে ওঠে। তারা চাতুরিতে অতি সহজেই রপ্ত হয়ে নেয়।
সেই যে কাজ গুছিয়ে গহ্বরের কঠিন আবরণে তারা আত্মগোপন করে, সেখান থেকে এতটুকু সরায় সাধ্যকার। তারা জানে কেবল সব আগে নিজেকে বাঁচিয়ে চলা। বয়সের সঙ্গে সঙ্গে মোহমুক্তি ঘটেছিল সুভাষের, এ সেই খেদোক্তির একটি দিক। কিন্তু এছাড়াও তার জীবনে বিষাদের অনেক কড়ালো স্পর্শ এসেছিল। এক একটা বাঁকের মুখে এসে সে যেন ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে বারবার। তাই তার মতো আশাবাদীর সিংহবিক্রমও একদিন ভেঙে পড়বার দাখিল হয়েছিল। সেই সেবারে ত্রিপুরীতে, যেখানে সিংহের মতো গর্জন করা তার স্বাভাবিক হতো, সেখানে তার বদলে সে মহাত্মাজির কাছে করুণ কণ্ঠে জানালে আবেদন। এই আবেদনে সে বড়ই ক্ষীণ অজা প্রকৃতির পরিচয় দিয়েছিল বোধহয়। কিন্তু আমি যেন পলিটিক্সের মধ্যে ঢুকে পড়েছি। তার চেয়ে বরং সুভাষের যৌবনের কথা কিছু বলি, যখন তার মানবতার ক্রমবিকাশ দিকে দিকে দেখা দিচ্ছে, যা থেকে দলগত রাজনীতির স্পর্শ ছিল বহু দূরে, অগোচরে সেই সব কথা। এরপরের প্রসঙ্গ, যা আমার খুব স্পষ্ট মনে আছে আজও, সে হচ্ছে প্রেসিডেন্সি কলেজের এক ইংরাজ অধ্যাপককে প্রহার করার কাহিনী। অধ্যাপকটির নাম করতে চাই না, এখানে দরকারও নেই। এই ঘটনাটা অনেকেরই জানা আছে। ইংরেজ অধ্যাপকটি একজন ভারতীয় ছাত্রকে যৎপরনাস্তি অপমান করেছিলেন এবং বারবার অনুরোধ করার পরেও তিনি এজন্য মাপ চাইতে রাজি হননি কিছুতেই। অপমানিত ছাত্র সমাজের জন্য কলেজের কর্তৃপক্ষ কিছুই করে না, তারা যেন ব্যাপারটা গায়েই মাখতে চান না। আমাদের সবারই কিন্তু মেজাজ গরম হয়ে ওঠে, যখন তখন সাংঘাতিক একটা কিছু করা বিচিত্র নয়। সুভাষের বিষণ্ণ গম্ভীর মুখের দিকে চেয়ে অনুমান করি আসন্ন একটা কিছু। এক এক সময় রাগে তার মুখ রক্তবর্ণ হয়ে ওঠে, যখন কলেজের কর্তৃপক্ষের কাছে এসে প্রতিহত হয়ে ফেরে। তারা ব্যাপারটা স্রেফ উড়িয়ে দিলেন। এরপর এলো সেই আসন্ন ঝড়। এ আসবে জানা ছিল। সুভাষ আমায় এ সম্বন্ধে কোনোদিনই কোনো কথাই বলেনি, কারণ সে চাইতো না তার জন্য আমি কোনো বিপদে পড়ি। এ তার স্বভাব। যে কটি ছেলেকে নইলে নয়, মাত্র সেই কজনকে ডেকে নিয়েই সেই অধ্যাপকটিকে বেশ উত্তম মধ্যম দিয়েছিল। একদিন সকালে খবরের কাগজ পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। সেই বদমেজাজি অধ্যাপকটিকে কিভাবে বাঁচাবার জন্য কসরত করা হয়েছে। বলা বাহুল্য, সবাই বুঝতে পেরেছিল এই প্রহার পর্বের মূলে রয়েছে সুভাষ। অবশ্যই আমি নিজে হয়তো পছন্দ করিনি আগে থেকে সাবধান না করে দিয়েই একটা লোককে মারধর করাটা, তাই সুভাষকে এর জন্য বাহবা দিতে যেন একটু বাঁধল। কিন্তু প্রশংসা না করে পারিনি এই জন্যে যে সে নিজের সঙ্গে আর কাউকে জড়ায়নি। দলপতির সমস্ত অপরাধের দায়িত্ব স্বীকার করে নিয়েছিল সুভাষ, যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ প্রয়োগ কেউ খুঁজে পায়নি। তবে এটা সবাই জানতো এ তার কাজ। তারপরেও সুভাষ বেকসুর খালাস পেত যদি প্রকাশ্য সভায় স্বীকার করত যে মারধর করাটা অন্যায়, এটাই কর্তৃপক্ষ চেয়েছিল। কিন্তু সুভাষের ঘৃণাটা ছিল আন্তরিক, তাই সে কথাটা বললে না কিছুতেই, বরং বললে যে এই বিদেশি ছাত্রদের সাজা দিয়ে যেভাবে উত্তেজিত করেছিল, তার ফলেই না তারা এই কাজ করতে বাধ্য হয়েছে। তার এই সাংঘাতিক অকপট স্বীকারোক্তির ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে তাড়িয়ে দিল। সুভাষ একবার জবাবে হেসেছিল, সে হাসি তিক্ত। সঙ্গে সঙ্গে সুভাষের কৃত্রিম কাহিনী মুখে মুখে ছড়িয়ে পড়ল। সে হয়ে উঠল হিরো। এরপর থেকে সে যেন পুলিশের লক্ষ্য হয়ে রইল। প্রহার পর্বটা সমর্থন করতে পারেনি ঠিকই, তবে কিন্তু সুভাষ এতটুকু বিচলিত হলো না। শান্তভাবে বুক পেতে যে শাস্তি নিজের ঘাড়ে তুলে নিল সে, এটার প্রশংসা না করে পারি না। এরপর থেকে সুভাষ বড় একটা কলেজে আসতো না। সে নাকি কলেজের কলঙ্ক, অতএব সে আর আসে না। এই সময় তার নিঃসঙ্গতার কথা ভেবে আমার কষ্ট হতো, কিন্তু তখন গান নিয়ে এতই মেতেছিলাম যে তাকে গিয়ে দেখে আসার আর ফুরসত হয়ে উঠত না। এদিকে সেও আমার ওখানে যাতায়াত বন্ধ করে দিয়েছিল এই সব কারণে। একেবারে দর্শনশাস্ত্রে অনার্সে ফার্স্ট ক্লাস নিয়ে বিএ পাশ করার পর সে আবার এলো আমার কাছে, তার আগে নয়। আশা করিনি। আইসিএস পরীক্ষা দেবো, লন্ডনের ব্যারিস্টার হব, সেই সঙ্গে অঙ্কশাস্ত্রে টাইপোস্টটা দিয়ে দেবো, মনে মনে এইসব ভেজে রেখেছি। বিলেত যাওয়ার সব ঠিক হয়ে গেছে। এমন সময় সুভাষ এসে বললে সে খুব সম্ভব আইসিএস দিতে যাবে। কেমব্রিজের কলেজে তার জন্য সম্ভব হলে একটা সিট আমি যেন ব্যবস্থা করি। আমি যেন কথাটা শুনেও বিশ্বাস করতে পারি না নিজের কানকে। তুমি সুভাষ আইসিএস দিতে চাও? তার জবাবে সুভাষ মৃদু হাসে। বছরখানেক পরে কেমব্রিজে যখন আমরা একসঙ্গে থাকি, সেই সময় সুভাষ একদিন আমায় এবং আরও কয়েকজন ছেলেকে ডেকে গোপনে জানালে যে আইসিএসটা দিচ্ছে, নইলে তার বাবা তাকে বিলেতে পাঠাতে রাজি হতেন না। তাই সে মনে মনে সংকল্প করেছে যে যদিই বা সে পরীক্ষায় পাশ করে, তাহলে চাকরিতে ইস্তফা দিয়ে দেবে নিজে থেকেই। তার পরীক্ষা পাশ সম্বন্ধে কারুর তেমন কোনো সংশয় ছিল না। আমরা শুধু অধীর আগ্রহে উৎসুক হয়ে সেই দিনটির দিকে চেয়ে আছি, যেদিন বহুজনাকাঙ্ক্ষিত সিভিল সার্ভিসটা সুভাষ অতি সহজেই প্রত্যাখ্যান করবে।
তার এই প্রত্যাখ্যানের দিকে আমরা যে উন্মুখ হয়ে চেয়েছিলাম, তার পিছুতে কেবল কৌতূহলই ছিল তা নয়, এই অভাবনীয় আগামী ইতিহাসের দিকে মোহ এবং আকর্ষণটা বড় কম নয়, সেটাকে রোমান্সের পর্যায়েও ফেলা যেতে পারে। কিন্তু রোমান্স তার মূল্য আদায় করে নেবেই। মোদ্দায় এইসব সাত পাঁচ মিলিয়ে মাঝখান থেকে আমার লক্ষ্য গেল এলোমেলো হয়ে। যে আশা স্বপ্নের জাহাজ সমুদ্র পাড়ি দিয়েছিলাম, সেটা সুভাষের এই আশ্চর্য না আছে কৈফিয়তের ঝামেলা, এমন কোনো গুরুজন নেই মাথার উপরে যার ভয়ে আমায় খেয়ে না খেয়ে পরীক্ষা দিতেই হবে। আমি হচ্ছি ভারতের স্বাধীন যুবক, কারও পরোয়া করি না, যা খুশি আকাশ কুসুম কল্পনা করি না কেন, ঠেকাবে কে আমায়? আর যদি সেই স্বপ্নের ব্যর্থতায় আমার জীবনের ফুল বিছানো পথ কাঁটা আর আগাছায় ভরে যায়, তবু ভাবি না রয়েছে কিছু বৃত্ত। তাছাড়া আমি যে সুভাষকে এই কলেজে ভর্তি করিয়েছি, তার জন্যও গর্বে আমি যেন পেখম ফুলিয়ে বেড়াই। কিন্তু সিংহকে আশ্রয় দেওয়ার অসুবিধেও রয়েছে ঢের। আমার গান টান গাইতেও কেমন যেন বাধা বাধা লাগে। ঠিক পাশের ঘরেই একজন সিংহ গর্জনে পাক্কা সাহেবদের যৎপরদস্তি তিরস্কার করে। পাক্কা সাহেব কথাটা উচ্চারণের সময় সুভাষের ওষ্ঠে যে কঠিন বক্রতা ফুটে উঠত, সে বড় মর্মান্তিক। যৌবনের ধর্মই স্রোতের ধাক্কা পেলে সে টানে নিজেকে বইয়ে দেওয়া। হয়তো একদিন সুভাষের বৃহত্তর ব্যক্তিত্ব আমাকে দেশপ্রেমী করে তুলত, কিন্তু সেই সময় আমার দেখা হয় আরও বড় বড় দুইজন মনীষীর সঙ্গে। কাণ্ডকারখানা দেখে শুনে থমকে গেল। আমার রাতে ঘুম নেই। সত্যি তো, এই অবস্থায় কি আমি আইসিএস হওয়ার জন্য তোড়জোড় করতে পারি? এই সময় আমি দেখা করি রোমারোলা এবং বার্ট্রান্ড রাসেলের সঙ্গে। তাদের উত্তুঙ্গ ব্যক্তিত্বের প্রভাব আমাকে যেন সুভাষের হাত থেকে উদ্ধার করলো। অবশ্য রোমারোলা সম্বন্ধে সুভাষের তখনও পর্যন্ত খুব একটা বড় রকমের শ্রদ্ধা ছিল না। অবশ্য তারপর তিনি বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের দর্শনতত্ত্বের ওপর বই লেখায় সুভাষের এই মত বদলেছিল। আর বার্ট্রান্ড রাসেল সম্বন্ধে সুভাষ শ্রদ্ধাবান ছিল। তার গভীর চিন্তায় স্পষ্ট প্রকাশ তার চোখে প্রশংসার উজ্জ্বলতা আনতে পারত দেখেছি। তবে তার শ্রদ্ধায় ঠিক আমার মতো গভীর বিস্ময় ছিল না। রাসেল সম্বন্ধে আমার যে উচ্চ ধারণা, তা 10 আনার 1 আনাও যদি তার থাকতো। কিন্তু আমার মনে হচ্ছে যেন সুভাষ ইউরোপ থেকে চলে আসার পরেই আমি রাসেলের বেশি ভক্ত হয়ে উঠি। সুভাষ যতদিন ছিল ওখানে, ততদিন আমার অবস্থা ছিল মন্ত্রৌষধিরুদ্ধ বীর্য। সুভাষের ব্যক্তিত্বে আচ্ছন্ন আমি। আমার স্বেচ্ছা যৌবনের স্বভাবসিদ্ধ বিদ্রোহী ভাব সব কিছুই সুভাষের জাদুকরী প্রভাবে মাথা তুলতে পারত না। এই অবস্থা শুধু একা আমারই হয়েছিল তা নয়। সে সময় যত বাঙালি ছিল ইংল্যান্ডে, তাদের মধ্যে কেউ বাদ ছিল না। সবাই কেউ বা প্রকাশ্যে কেউ বা নীরবে সুভাষকে আমাদের নেতা বলে মেনে নিয়েছিল। এমনকি অনেক অবাঙালি যখন কথাটা প্রকাশ করা গেল যে সুভাষ পদত্যাগ করবে, তখন চেয়ে এসে উৎসাহ দিত। এবারে আমি কেমব্রিজের জীবনের মজার মজার ঘটনা নিয়ে আলোচনা করব। সুভাষের মনে পাশ্চাত্য সভ্যতার প্রতিক্রিয়া লক্ষ্য করতাম আমি।